নমস্কার, পাঠ করছি জনৈকা মনীষার লেখা একটি রম্য রচনা। আসুন শোনা যাক কেমন হয় সেটি। এটিকে ফেসবুক থেকে সংগ্রহ করলাম। সমরবাবু অবসরের পরে বাড়িতে গিন্নির তত্ত্বাবধানে থেকে কিছুদিনের মধ্যেই হাঁপিয়ে উঠলেন। গিন্নি সবেতেই কড়া নজর, বেসামাল কিছু করার উপায় নেই। গিন্নিকে মদত দেওয়ার জন্যে মেয়ে জামাইও সঙ্গে আছে। জামাই বেটা এই অল্প বয়সেই সুগারের রুগী, তাই বাধ্য হয়ে রেস্ট্রিকশনে থাকে। ওর ধারণা সবাই ওর মতো দুর্বল, সেজন্যে শাশুড়িকে সদা সতর্ক বার্তা দিয়ে যায়। সমরবাবুর রসের মিষ্টির ওপর ভীষণ লোভ। এদিকে বাড়িতে রসের মিষ্টি, পাঁঠার মাংস একদম বন্ধ। যৎসামান্য তেল মশলায় রান্না করা খাবার আর মুখে রোচে না। একদিন শালিরা আসবে বলে পাড়ার মিষ্টির দোকানে গিয়ে বেশি করে চমচম আর ছানার জিলিপি কিনেছেন, যাতে নিজেও ভাগ পান। দোকানদার বেটা টাকা নিয়ে বলে, মেসমশাই, আমি মিষ্টির বাক্স আপনার বাড়িতে পৌঁছে দেব। এ আবার কি কথা? উনি তাই বললেন, আমাকে কি অতব্য পেয়েছো নাকি? এসব সার্ভিস আমাকে দেওয়ার দরকার নেই। আর ওই কমলা ভোগ দুটো দাও তো, চেকে দেখি। দোকানদার বললে, এসব তো আপনাকে দেওয়া যাবে না, মাসিমার নিষেধ আছে। সেই জন্যই তো মিষ্টি আমি পৌঁছে দেব বললাম, পাছে আপনি বাড়ির সিঁড়ির তলায় দাঁড়িয়েই কয়েকটা মিষ্টি খেয়ে ফেলেন। কি বিচ্ছিরি কথা! এই দোকানদারের কত সার্টিফিকেট একসময় অ্যাটেস্টেশন করে দিয়েছেন, সে বেটাই এখন এরকম কথা বলছে। গিন্নির নেটওয়ার্ক বেশ স্ট্রং, আর চারপাশে সবাই আজকাল ওর দলে। একদিন সকালে পার্কে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাত পা ছিঁড়ে গেল। সেই থেকে গিন্নি পেঁচোটাকে লেজুর হিসেবে জুড়ে দিয়েছে। সে সকালে মর্নিং ওয়াক করার সময় সাথে যায়, আর বাজার যাওয়ার সময়ও থলি নিয়ে পিছু পিছু যায়। পেঁচোটা আসলে একটা নজরদার। সে বেটা পাড়ার লোকের 5 ফরমাস খেটে করে খাচ্ছিল, গিন্নি নজরদারির চাকরিতে বহাল হয়ে এখন খেয়ে করছে। সকালে বেঞ্চিতে বসে পেঁচো খেতে খেতে গোনে দাদু কত পাক হাঁটল। রোজই বিহারির দোকান থেকে সিঙাড়া, জিলিপি, কচুরি কিনে সমরবাবুকে দেখিয়ে দেখিয়ে খায়। এত চাপে থেকে সমরবাবুর অনিয়ম করার জন্যে মনটা খালি আঁকুপাকু করতে থাকে, কিন্তু সুযোগ পান না। পিসশাশুড়ি মারা যাওয়াতে কালীঘাট শ্মশানে গিয়েছিলেন। শ্মশানে ঢোকার মুখে উল্টো দিকের মিষ্টির দোকান দেখে ভাবলেন, দুটো রসগোল্লা খেয়েই শ্মশানে ঢুকি, কতক্ষণ আটকা পড়ব কে জানে। যেই না একটা মিষ্টি মুখে ঢুকিয়েছেন, অমনি ছোট শালা কোথা থেকে উদয় হয়ে ওই অবস্থায় দেখে বলে উঠল, ছি ছি জয়বাবু, পিসি এখনো চুল্লিতে ঢুকলো না, তার আগেই আপনি মিষ্টি সাঁটাতে শুরু করলেন। শ্বশুরবাড়িতে উনি এখন হাসির খোরাক, অথচ চাকরি থাকাকালীন কি খাতিরটাই না ছিল। শালাকে কতবার টেস্ট ক্রিকেটের টিকিট জোগাড় করে দিয়েছেন, শালির মেয়েকে সরকারি চাকরির দাপটের জোরে নামকরা কনভেন্ট স্কুলে ভর্তি করে দিয়েছেন। এরা সেসব বেমালুম ভুলে গেছে। রাখির দিন ছোট বোন বেলের মোরব্বা নিজে তৈরি করে নিয়ে এসেছিল, অপূর্ব স্বাদ। কিন্তু গিন্নি মাত্র এক টুকরো দিয়ে লোভ বাড়িয়ে কৌটোটা ওপরের তাকে তুলে রেখেছে। বোনও ছাই ব্যাপারটা মেনে নিল। গিন্নিকে একটা পুরো মোরব্বা দিতে বলল না। সমরবাবু রোজ লালায়িত দৃষ্টিতে কৌটোতে নজর দেন, অন্য কেউ খেলে তার পেট খারাপ হবেই। দুদিন বাদে দুপুরে গিন্নিকে বন্ধুর মেয়ের সাধের নেমন্তন্ন রক্ষা করতে যেতে হয়েছিল। বাড়িতে কিছু সময়ের জন্যে সমরবাবু একা হয়ে গেলেন। বেলায় কাজের মেয়েটা আসবে, উনি ভাবলেন এই সুযোগ, আজ শালা বেলের মোরব্বা একটা সাবড়ে দিতেই হবে। চেয়ার টেনে ওপরের তাক থেকে মোরব্বার কৌটোটা পারলেন। কৌটোটা খুলতে গিয়ে দেখেন ঢাকনাটা টাইট হয়ে আটকে আছে। চামচ দিয়ে খুঁচিয়ে অনেক কসরত করে খুলে ফেললেন, কিন্তু ছলকে কিছুটা রস ডাইনিং টেবিলের ওপর পড়ে গেল। দর শালা, যত ঝামেলা। প্লেটে একটা মোরব্বা তুলে নিয়ে কৌটোটাকে যথাস্থানে রেখে টেবিল পোছার একটা নেতা নিয়ে এসে জল দিয়ে ভালোভাবে টেবিল মুছলেন। আর কোনো দাগ নেই, ব্যাস, আর কেউ ধরতে পারবে না। এবার মোরব্বাটা খেতে গিয়ে সেটাকে আর খুঁজে পেলেন না, বিলকুল ভ্যানিশ। সমরবাবু ভাবতে লাগলেন, যা চলে, প্লেটটা রাখলাম কোথায়? টেবিলের ওপরে নেই, নিচেও নেই, পাশের মিটসেফে নেই, রান্নাঘরেও খুঁজে পেলেন না। ফ্রিজটা খুলে ভালোভাবে দেখলেন, না, সেখানেও তো নেই।
মাইক্রো ওভেন খুলে দেখলেন সেখানেও নেই। হতাশ হয়ে চেয়ারে বসে ভাবতে লাগলেন, শালা কোন ভূতের পাল্লায় পড়লাম নাকি। এই তো রান্নাঘর থেকে একটা কাগজের প্লেট নিয়ে এসে টেবিলের ওপর রাখলাম, যাতে খেয়ে প্লেটটা দুমড়ে মুচড়ে বাইরে ছুঁড়ে দিলে আর কেউ বুঝতে পারবে না। এর মধ্যে মালটা পুরো হাওয়া হয়ে গেল। হ্যাঁ, এমন সময় ডোরবেল বেজে উঠল। দুঃশালা, এই সময় আবার কে এলো? দরজা খুলে দেখেন ঝি বেটি এসে দাঁড়িয়ে আছে। কিরে, আজ এত তাড়াতাড়ি এলি? বৌদি বলেছে তুমি একা থাকবে, তাই তাড়াতাড়ি এসে কাজ করতে, যাতে তোমায় একা বেশিক্ষণ থাকতে না হয়। সমরবাবু চরম হতাশ হলেন। সব সময় নজরদারি চালু রয়েছে, এটা কোনো জীবন হলো? ঝিটাকে দরজা ছেড়ে দিলেন। ওনার পেছন পেছন ঘরে ঢুকেই ঝি বলে উঠল, এ কি দাদা, তুমি পায়জামায় হেগে ফেলেছো দেখছি। শিগগিরই বাথরুমে গিয়ে পায়জামা ছেড়ে ধুয়ে এসো। যা চলে কি অবস্থা! চেয়ারে বসে একসময় টেনশনের চোটে পেট গুড়গুড় করছিল বটে, কিন্তু সেই সময় হাগা বেরিয়ে গেল নাকি? বাথরুমে ঢুকে পায়জামা ছেড়ে ভালোভাবে দেখে বুঝলেন, আরে এটা তো সেই বেলের মোরব্বাটা পায়জামার পেছনে আটকে আছে। প্লেটটা তার মানে চেয়ারে রেখে তার ওপরেই বসে পড়েছিলেন। ভাগ্য খারাপ থাকলে এরকমই হয়। ধোয়াধুয়ি করে পায়জামা ছেড়ে গামছা পরে বাথরুম থেকে বেরিয়ে দেখেন বজ্জাত ঝিটা ফোন করে গিন্নিকে বলছে, পায়জামায় হেগে চেয়ারে মাখিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘর থেকে কাগজের প্লেট এনে হাগা পুঁছতে গিয়ে মেঝেতে লেপটেছে। তুমি কখন আসবে? আমি এইসব নোংরা পরিষ্কার করতে পারবো না বলে দিলাম। যত সব বুড়ো ভামদের নিয়ে কারবার। রচনাটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে।